বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, যে যেখানেই আছো। সবাইকে পদার্থবিজ্ঞান ক্লাসে স্বাগত। আজকে আমরা পদার্থবিজ্ঞান বিষয়ের প্রথম পত্রের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব, যেটা আমরা গত ক্লাসে শুরু করেছিলাম। তো তোমাদের পঞ্চম অধ্যায় পুরোটা সময় জুড়ে আমি থাকবো ইনশাল্লাহ। তো আমি আছি রাকিবুল হক পাভেল, প্রভাষক পদার্থবিজ্ঞান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। তো তোমাদের যে কোনো প্রবলেম যদি তোমরা ফেস করো, তাহলে তোমরা আমাকে ইমেল করতে পারো, বা তোমাদের কমেন্টস যে সেকশনটা আছে সেখানে কমেন্টস করতে পারো। আমি আরেকবার বলি, তোমাদের যেহেতু এখন সামনে পরীক্ষা, সেই কারণে আমরা খুব দ্রুত আগাচ্ছি না, আমরা একটু স্লো মোশনে আগাচ্ছি। তোমাদের পরীক্ষা যখন শেষ হবে তখন আমরা দ্রুত আগাবো। তো গত ক্লাসে আমরা কাজের সংজ্ঞা দেখেছিলাম, এবং ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ এবং শূন্য কাজ কখন হয় সেই জিনিসটা আমরা আলোচনা করেছি। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটারই একটা অংশ, তারপর আমরা ভিন্ন জিনিসে আসব। প্রথমে আসি যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে কিন্তু কোনো কাজ করছে না কেন। আমরা কাজের টাইপস দেখেছিলাম গত ক্লাসে। তারপরে আমরা বলতে পারি যে একই অবস্থা, যে কোনো বস্তুকে সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘোরালে কাজ হয় কি, ব্যাখ্যা করো। এই ধরনের যদি প্রশ্ন হয়, তাহলে আমরা কিভাবে অ্যান্সার করতে পারি? দেখো যে এই ক্ষেত্রে কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ সূর্য এদিকে আছে, পৃথিবী এটার চারদিকে ঘুরছে। তো এখানে যেহেতু বৃত্তাকার পথে ঘুরে যে কোনো বস্তু, বৃত্তাকার পথে ঘুরলে তার অবশ্যই কেন্দ্রমুখী বল থাকবে। শুধু বৃত্তাকার না, বস্তু কোনো কিছুর চারদিকে ঘুরলেই আহ, এটা কেন্দ্রমুখী বল থাকবেই। তাহলে এখানে একটা কেন্দ্রমুখী বল কাজ করে সূর্য এবং পৃথিবীর মধ্যে, যেটা কেন্দ্র বরাবর। এবং যেহেতু প্ল্যানেটটা বা পৃথিবীটা মানে ঘুরছে এটার চারদিকে, তাহলে এটার রৈখিক বেগ এবং রৈখিক বেগের দিকে তাদের সরণ থাকে স্পর্শক বরাবর। তাহলে এই যে বল এবং সরণ, এই দুইটার মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি, যার ফলে কাজটা শূন্য হয়। এখানে আমরা সেটা দেখিয়েছি যে কিভাবে শূন্য হয়। তাহলে cos 90 ডিগ্রি হওয়ার কারণে শূন্য হচ্ছে। পৃথিবী আবর্তনের ক্ষেত্রে পৃথিবীর উপর সূর্যের মহাকর্ষ বল কোনো কাজ করে না। আচ্ছা, বা এটাকে আমরা এইভাবে দেখতে পারি। এভাবে দেখলে আমরা জিনিসটা বুঝতে পারবো। এবার যদি বলা হয় যে আমরা যে একটা হাতে ব্যাগ নিয়ে আমরা যদি সোজা হাঁটতে থাকি, সেই ক্ষেত্রে আমাদের ব্যাগটা নিয়ে যে যাচ্ছি সমতল পথে, সেক্ষেত্রে কাজ হচ্ছে কি না, না সেই ক্ষেত্রেও কাজ হচ্ছে না। সেক্ষেত্রে একই ঘটনা। অর্থাৎ আমরা চিত্রটা যদি দেখি, এটা হয়তো বা উপরের দিকে দেখানো হচ্ছে, বা তুমি হাতে নিয়ে যদি এটা সমান্তরালভাবে অনুভূমিকের সাথে আগাতে থাকো, তাহলে এখানে ফোর্স যেটা আছে, ফোর্সটা হলো কি, বইটাকে যেহেতু আমি উপরে নিয়ে রেখেছি বা ব্যাগটাকে, সেই ক্ষেত্রে ফোর্সটা কাজ করবে উপরের দিকে, অর্থাৎ ওজনের বিরুদ্ধে। এবং সরণটা হচ্ছে অনুভূমিক বরাবর, অর্থাৎ এখানে আমরা বলতে পারি ভূমির সমান্তরালে যাচ্ছে। তাহলে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হচ্ছে, সেই কারণে কাজ হচ্ছে না। তো আমাদের যেই কনসেপ্ট, সেটাকে আমরা ওভারঅল যদি আমরা সাজাই, তাহলে আমরা বলতে পারি যে এখানে ইয়েলো কালারের কতগুলো ডিরেকশন দেখতে পাচ্ছ। প্রথমটা হলো ডিরেকশন অফ ফোর্স, দ্বিতীয়টা হলো ডিরেকশন অফ মোশন। অর্থাৎ ফোর্স এবং মোশন, এই দুইটার ডিরেকশন যদি একই হয় সেক্ষেত্রে কাজ হচ্ছে। যদি ফোর্স এবং ডিরেকশন এই দুইটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তাহলে কাজ হবে না। এই ক্ষেত্রেও দুইটা যদি একই দিকে হচ্ছে কিন্তু উপরের দিকে হচ্ছে, সেই ক্ষেত্রেও কাজ হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে একটা উপরের দিকে, একটা সমান্তরালি, সেক্ষেত্রে কাজ হবে না। যেটা আমরা বললাম ওই যে হাতে ব্যাগ নিয়ে যে বিষয়টা, সেটা হলো এটা। তাহলে এই বিষয়গুলা আমরা আশা করি আমরা ক্লিয়ার। তারপর আমাদের যেহেতু আগে থেকেই জানা আছে, এটা না বোঝার তেমন কোনো কারণ নেই। তারপরে যদি না বুঝে থাকো তাহলে আমাকে কোশ্চেন করবে। এখন আমরা আসি যে আরেকটা বিষয় নিয়ে, সেটা হলো যে স্থিতিস্থাপক বলের বিপরীতে কৃত কাজ। এখন স্থিতিস্থাপক বল বা স্থিতিস্থাপকতা জিনিসটা কি,
স্থিতিস্থাপকতা জিনিসটা হলো যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটা বিকৃত হয়ে যায় এবং বলটা সরিয়ে নিলে যদি সে তার পূর্বের অবস্থায় ফেরত আসে, তাহলে সেই ধর্মটাকে আমরা বলি স্থিতিস্থাপকতা। এখন যে বলের কারণে সে পূর্বের অবস্থায় ফেরত আসলো সেটাকে আমরা বলি স্থিতিস্থাপক বল। সিমিলার ওয়েতে স্প্রিং বলও একটা স্থিতিস্থাপক বল। আমরা একটা এক্সাম্পল দেখি যে একটা স্প্রিংকে আমরা নিলাম যেটার এক প্রান্ত ফিক্সড লাগানো আছে এবং অপর প্রান্তে একটা ভর ঝোলানো আছে। এখন এটা হলো স্প্রিং এর স্বাভাবিক অবস্থা। এখন এক্স অক্ষ বরাবর আমি যদি এই স্প্রিংটাকে টান দেই বা বল প্রয়োগ করি তাহলে স্প্রিংটা প্রসারিত হবে এবং আমরা ধরে নিলাম যে এক্স পরিমাণ প্রসারিত হলো। তাহলে শুরুতে তার কোনো প্রসারণ ছিল না, দ্যাট মিন্স সরণ এক্স ইকুয়াল টু 0। এখন যেহেতু বল প্রয়োগ করার পর তার এক্স পরিমাণ প্রসারণ ঘটলো, তাহলে এই জায়গাটা হলো গিয়ে তার প্রসারণ অর্থাৎ এক্স। তো এখন আমি যে বলটা প্রয়োগ করলাম এক পরিমাণ বলটাকে যদি ছেড়ে দেই, অর্থাৎ বল যদি প্রয়োগ বন্ধ করি, তাহলে বস্তুটাকে আবার পূর্বের অবস্থায় ফেরত আসবে এবং যেই বলের কারণে ফেরত আসবে সেটাকে আমরা বলি স্থিতিস্থাপক বল, যেটাকে এফএস দিয়ে বলতে পারি। এটার আরেকটা নাম আছে, সেটাকে আমরা বলে থাকি প্রত্যয়নী বল। কেন প্রত্যয়নী বল? অর্থাৎ যে বলের কারণে সে প্রত্যাবর্তন করছে সেই কারণে তাকে আমরা প্রত্যয়নী বল বলছি। তো আমরা যেটা বললাম, যে বল প্রয়োগ করে পূর্বের অবস্থায় ফিরে আসে তাকে বস্তুর স্থিতিস্থাপক বল বলে। আর স্থিতিস্থাপকতার ধর্মটা স্প্রিং এর মধ্যে আমরা দেখতে পাই। তো এখন যখন কণাটার উপর বাইরে থেকে আমরা এফ বল প্রয়োগ করলাম, তখন বিপরীতমুখী একটা বল এফএস প্রয়োগ হচ্ছে। তো এখানে আমরা একটা চিত্র দেখি। দেখো যে এই যে আমরা পার্পল কালার যেটা দেখতে পাচ্ছি, এখানে হলো বস্তুটা, এমভরের বস্তুটা। তো পজিশনটা যখন এই দিকে আসছে, তো রেড কালার যেটা দেখতে পাচ্ছ এটা তার উল্টা দিকে সবসময় কাজ করে। অর্থাৎ বস্তুটাকে যখন আমি এইদিকে নিচ্ছি, রিস্টোরিং ফোর্স, দ্যাট মিন্স প্রত্যয়নী বল তার উল্টা দিকে কাজ করে। বস্তুটা যখন এই ভিতরের দিকে যায় তখন সে বাইরের দিকে কাজ করে। বস্তু যখন বাইরের দিকে যায়, রিস্টোরিং ফোর্স ভিতরের দিকে কাজ করে। অর্থাৎ সবসময় তার উল্টা দিকেই কাজ করে এবং সেটাকে আমরা বলে থাকি স্প্রিং বল। তো এই ক্ষেত্রে উপরের চিত্রে সেই স্প্রিং বলটাকে আমরা এফএস দিয়ে বুঝিয়েছি। তো এই যে বল, কণাটির সরণ এক্স এর সমানুপাতিক, কারণ আমরা যত বেশি প্রসারণ ঘটাবো বলটা তত বেশি হবে, উৎপন্ন হবে এটার ভিতরে। সেই কারণে আমরা বলতে পারি এফ এস প্রপোর্শনাল টু এক্স এবং এফ এস ইকুয়াল টু মাইনাস কে এক্স। আমরা জানি যে সমানুপাতিক সাইনটা যদি উঠিয়ে ফেলি আমরা, তাহলে একটা ধ্রুবক আসবে এবং সেই ধ্রুবকটাকে আমরা কে ধরলাম। এখন প্রশ্ন হলো যে এখানে মাইনাস সাইনটা কেন আসলো? তোমরা খেয়াল করে দেখবে যে আমরা ফোর্স অ্যাপ্লাই করছি ডান দিকে, কিন্তু রেস্টোরিং ফোর্স বা প্রত্যয়নী বলটা কাজ করছে বাম দিকে। এবং যেহেতু আমাদের সরণটাও ঘটছে ডান দিকে, সরণ ঘটছে ডান দিকে, রেস্টোরিং ফোর্স কাজ করে বা প্রত্যয়নী বল কাজ করে বাম দিকে। দুইটার দিক দুই দিকে হওয়াতে আমরা নেগেটিভ সাইনটা ব্যবহার করে থাকি। অর্থাৎ এখানে কে একটা সমানুপাতিক ধ্রুবক, এটাকে আমরা অনেক সময় স্প্রিং ধ্রুবকও বলে থাকি। তো এখানে আমরা তো যেটা বললাম যে ঋণাত্মক চিহ্নটা কেন ব্যবহার করা হলো, স্প্রিং কর্তৃক প্রদত্ত বলের দিক সর্বদা কণাটির সরণের বিপরীত দিকে থাকে, সেই কারণে আমরা স্প্রিং এই ইকুয়েশনে আমরা একটা নেগেটিভ সাইন ব্যবহার করে থাকি। তো আরেকটা বিষয় সেটা হলো যে স্প্রিং ধ্রুবক কাকে বলে। এটা অনেক সময় তোমাদের পরীক্ষায় আসে যে স্প্রিং ধ্রুবক জিনিসটা কি আসলে। তাহলে এখানে যদি খেয়াল করে দেখো, তাহলে দেখো যে এক্স এর মান যদি 1 হয় তাহলে এফ এস আর কে একই জিনিস, তাই না? তাহলে ডেফিনেশনটা আমরা এইভাবে দিতে পারি যে একটা স্প্রিং এর মুক্ত প্রান্তের, যেমন এই যে মুক্ত প্রান্ত আছে, এটার একক সরণ ঘটালে বা ঘটাতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় সেই বলটাকে বলা হয় স্প্রিং বল। অর্থাৎ এক্স এর মান যদি 1 হয় তাহলে কে হলো এফএস, অর্থাৎ এফএস এর মানটাই কে, সেটা আমরা বলতে পারি। তো প্রত্যয়নী বল জিনিসটা কি আমরা দেখেছি।
এখন আরেকটা বিষয় হলো কি, আমরা যেই বলের কারণে সে ফেরত আসতেছে আগের জায়গায় সেটাকে আমরা বলি স্থিতিস্থাপক বল। আবার যেই বলের কারণে এটা সরে যাচ্ছে সেটাকে বলি স্প্রিং বলের উল্টা যেটা, সেটাকে আর কি প্রয়োগকৃত বল। এখন স্থিতিস্থাপক বল বা স্প্রিং বলের বিপরীতে কাজ, আসলে আমরা সামনের এটাতে কাজের ইকুয়েশন বের করি না, স্প্রিং বল বা স্প্রিং বলটা কি সেটা আমরা দেখলাম। তো এখন আমরা যদি যে কোনো একটা দেখি যে স্প্রিং বলের বিপরীতে কাজ আর স্প্রিং বলের দ্বারা কাজ জিনিসটা একই, শুধু একটা মাইনাস সাইনের হেরফের আছে। তো আমরা স্প্রিং বলের বিপরীতে কৃত কাজ সেটা একটু বের করে দেখাই। তো স্প্রিং বলের বিপরীতে কৃত কাজের ক্ষেত্রে এখানে ফোর্স কোনটা, ফোর্স কিন্তু এফ। আর স্প্রিং বলের দিকে কাজ বা স্প্রিং বল দ্বারা কাজ তখন কিন্তু ফোর্স হিসেবে কাজ করবে এফ এস। তো এই ক্ষেত্রে আমাদের যেটা কাজ করতেছে সেটা হলো এফ। তাহলে এই বলের দ্বারা কৃত কাজ আমরা কি লিখতে পারি, ডাব্লিউ ইকুয়াল টু এফ ডিএক্স, যেহেতু সরণটা এইদিকে হচ্ছে। এখন আমরা লিমিট দিচ্ছি কত, 0 থেকে x, অর্থাৎ এই 0 পজিশন থেকে তার x পজিশন পর্যন্ত যত dx আছে সেগুলোর ইন্টিগ্রেশন। এখন আমরা বলেছি যে f এর দিক fs এর উল্টা, সেই কারণে এখানে মাইনাস সাইনটা থাকবে না, kx এটা আমরা পাচ্ছি। এখন এই k এটা একটা কনস্ট্যান্ট, এটাকে আমরা যদি বাইরে নিয়ে আসি তাহলে x কে ইন্টিগ্রেশন করা হবে। আর তোমরা জানো যে x কে ইন্টিগ্রেশন করলে আসবে x²/2। অর্থাৎ কিভাবে আসে, কারণ ইন্টিগ্রেশনের সূত্র আছে কি x টু দি পাওয়ার m, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার m dx, এটাকে ইন্টিগ্রেশন করলে x টু দি পাওয়ার m+1 ডিভাইডেড বাই m+1, সেইখান থেকে এটা আসে x²/2। তাহলে এই লিমিটের যে মানগুলো আছে সেগুলো যদি আমরা এখানে বসাই তাহলে আমরা পাচ্ছি এটা ½ k x² - 0, অর্থাৎ এখানে কৃত কাজ হচ্ছে ½ k x²। তাহলে একটা স্প্রিং বলের বিপরীতে কৃত কাজ হলো ½ k x²। যদি আমরা এখন বলতাম যে স্প্রিং বলের দ্বারা কাজ, সেই ক্ষেত্রে হতো ডাব্লিউ ইকুয়াল টু -½ k x²। জাস্ট এতটুকুই পার্থক্য। এখন আমরা আশা করি জিনিসটা বুঝতে পেরেছি। এখন আমরা কাজ এবং শক্তির কয়েকটা অপ্রচলিত একক, প্রচলিত একক কি, প্রচলিত একক হলো গিয়ে কাজ এবং শক্তি, সেটা হলো কি জুল। এটা হলো এমকেএস পদ্ধতি বা এসআই পদ্ধতিতে জুল। এটা ছাড়াও আমাদের পদ্ধতি দুইটা আছে, সেটা আমরা জানি যে সিজিএস পদ্ধতি এবং এফপিএস পদ্ধতি, সেগুলা। তো বিভিন্ন পদ্ধতিতে এখানে কাজ এবং শক্তির অপ্রচলিত একক সে কারণে বলা হচ্ছে, এগুলা জুল এককটা আসার আগে এগুলো ব্যবহৃত হতো। আর্গ, ফুট পাউন্ডাল, গ্রাম, সেন্টিমিটার, ফুট পাউন্ড, কিলোগ্রাম, মিটার, এই এককগুলা। এই এককগুলো আসলে কি সেটা জাস্ট আমরা একটা সামান্য একটু ধারণা নেই। আর্গ জিনিসটা কি, আর্গ জিনিসটা হলো কি সিজিএস পদ্ধতিতে কাজের একটা পরম একক হলো আর্গ। অর্থাৎ কোনো বস্তুর উপর যদি এক ডাইন বল প্রয়োগের ফলে যদি বলের দিকে, অর্থাৎ এক ডাইন বল প্রয়োগের ফলে যদি বলের দিকে বলের প্রয়োগ বিন্দুর 1 সেন্টিমিটার সরণ ঘটে তখন সেটাকে বলা হয় এক আর্গ। তো আর্গ এটা আমরা বললাম, এটা হলো যে সিজিএস পদ্ধতিতে এককটা, এবং 1 জুল হলো 10⁷ আর্গের সমান। যদি আমাদের এমসিকিউতে লাগে সেই কারণে আমরা এটা দেখাচ্ছি। তারপরে ফুট পাউন্ডাল একই বিষয়, সেটা হলো এফপিএস পদ্ধতিতে। তো ফুট পাউন্ডালকে আমরা এভাবে বলতে পারি যে 1 পাউন্ডাল, অর্থাৎ কোনো বস্তুর উপর 1 পাউন্ডাল বল প্রয়োগের ফলে যদি বলের দিকে বলের প্রয়োগ বিন্দুর 1 ফুট সরণ ঘটে তখন সেটাকে আমরা বলি 1 ফুট পাউন্ডাল, এবং এটা হলো 4.2 × 10⁵ আর্গের সমান। গ্রাম সেন্টিমিটার এটা আসলে সিজিএস পদ্ধতির অভিকর্ষীয় একক, আগের দুইটা ছিল পরম একক বা নর্মাল একক যেটা আমরা বলে থাকি, আর এটা হলো অভিকর্ষীয় একক। তো এই ক্ষেত্রে 1 গ্রাম বলতে আমরা আসলে গ্রাম ওয়েটকে বোঝাচ্ছি, 1 গ্রাম ওয়েট সেন্টিমিটার। গ্রাম বলতে এখানে গ্রাম যেহেতু অভিকর্ষীয় একক, গ্রাম ওয়েট সেন্টিমিটার। তাহলে 989 × 1 সেন্টিমিটার, অর্থাৎ 980 আর্গ মিলে হচ্ছে 1 গ্রাম সেন্টিমিটার। ফুট পাউন্ডাল এক্ষেত্রে এইটাও অভিকর্ষীয় একক এবং এফপিএস পদ্ধতিতে অভিকর্ষীয় একক। তো এখানে ফুট বলতে আমরা বোঝাচ্ছি পাউন্ড ওয়েট, যেটা সেটাকে আমরা বোঝাচ্ছি। তাহলে এটা আসে 32.2, আর জুলে নিলে আমরা এত পাই। এটা একটু দেখে নেবে, গ্রাম কিলোমিটার এটা হলো অভিকর্ষীয় একক,
এটা হলো এমকেএস পদ্ধতিতে, এবং সেটা হলো 9.8 জুল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা কমেন্টস আকারে জানাবে অথবা মেইল করবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো।